আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের এই ফজিলতপূর্ণ সময়ে যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপর সব থেকে সম্মানিত কিতাব আল কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাকে আপনাকে আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ সবকিছু থেকে বিরত রেখে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার সুযোগ, সময়, তৌফিক যে আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আমাদেরকে দান করলেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামে ইলাহি তিনি অবতীর্ণ করেছিলেন। যেই নবী তার গোটা জীবন পবিত্র কুরআনুল কারীমের প্রচার, প্রসার, প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। যেই নবীর সুপারিশ লাভ করে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি। সেই নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমাদের এই পঞ্চম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাসে আলোচনা করব সাকিন এবং কলকলা সম্পর্কে। আবারও বলছি, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় সাকিন এবং কলকলা, দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই সহজ, একটু মনোযোগী হবেন। ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে এটি আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে সাকিনের পরিচয়, সাকিন এর বিভিন্ন রূপ, সাকিনের উদাহরণ, আরজি সাকিনের বিবরণ, আরজি সাকিনের উদাহরণ, কলকলা এর পরিচয়, ৩ প্রকারের কলকলা এর বিবরণ, কলকলার হরফগুলো সঠিকভাবে আমরা পড়তে চেষ্টা করব সর্বশেষে। অনুশীলন যেটা আপনারা প্রত্যেকদিন করে থাকেন। তো যথারীতি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করছি। একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ। খেয়াল করে শুনবেন, স্ক্রিন ফলো করবেন, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় লিখে রাখবেন, মনে রাখবেন। প্রশ্ন উত্তর পর্বে জিজ্ঞাসা করবেন। অমনোযোগী হবেন না। মেহেরবানি করে অল্প একটু সময় পবিত্র কোরআন শিক্ষার নিয়াতে আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমরা সাকিন দিয়ে শুরু করছি। সাকিন সাকিন আমি বলছি সাকিন, কেউ বলেন জজম। যিনি সাকিন তিনিই জজম। তার মানে সাকিন ও জজম একই বিষয়ের দুইটি নাম। সাকিন একাকী উচ্চারণ করা যায় না। এজন্য সাকিন বা জজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে দ্রুত পড়তে হয়। একটু খেয়াল করবেন। ডান দিকের হরকতের সাথে একত্রে একবার মিলিয়ে দ্রুত পড়তে হয়। এই ছোট্ট একটু বাক্যের মধ্যে অনেকগুলো বিষয় আমরা সন্নিবেশিত করেছি, যে একবার মিলাতে হবে, দ্রুত পড়তে হবে, হ্যাঁ, সবগুলো একসাথে। এটি বাংলায় হসন্তের মতো কাজ করে। সাকিনযুক্ত হরফ উচ্চারণের সময় সাকিনকে খুব মজবুতভাবে উচ্চারণ করতে হয়, যাতে কোনোভাবেই সাকিন ছুটে না যায়। এই মজবুতভাবে কেন বলছি? কারণ আমাদের অনেকেই কোরআন পড়েন, মজবুতভাবে না করার কারণে, যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছেন, হামজা মিম জবর আম। এখন আমি যদি পড়ার সময় বলি আমালাম, তো এই যে আম বলার কথা ছিল, কিন্তু আমি আমলাম না বলে আমি যদি বলে ফেলি আমালাম বা এরকম, মানে আমি
কোনো রকম উচ্চারণ করে গেলাম, সাকিনটাকে মজবুত করলাম না। তখন হবে কি যে সেখানে একটা হরকত তৈরি হবে। হয় জবর, নয় জের, নয় পেশ, যেকোনো একটা কিছুর মতো শোনা যাবে। এজন্য বলা হয়েছে সাকিনকে খুব মজবুতভাবে ধরতে হবে, ছুটে যেন না যায় খেয়াল রাখতে হবে। তাহলে কয়েকটা বিষয় জানলাম আমরা এই স্লাইডে। একটা হচ্ছে সাকিনোজা, যজমতা। কেউ সাকিন বলেন, কেউ যজম বলেন। আপনারা ছোটবেলায় যেটা শিখেছেন সেটাই বলবেন। ছোটবেলায় সাকিন শিখলে সাকিন, যজম শিখলে যজম। ছোটবেলায় যেটা শিখেছেন ওটাই বলবেন। তাহলে এটা একা একই উচ্চারিত হতে পারে না, এটা ডান দিকের হরকতের সাথে মিলিয়ে একবার পড়তে হয় এবং এটাকে খুব মজবুতভাবে উচ্চারণ করতে হয় যাতে সাকিন ছুটে না যায়। তাহলে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, আম ইম উম। এবং আমরা জানলাম যে এটা দ্রুত পড়তে হয়, সাকিনটা দ্রুত পড়তে হয়, এটাও আমরা জানলাম। সবসময় মনে রাখতে হবে, যেটি আমরা গুরুত্ব দিই, যে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সাকিনের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হবে। সাকিনযুক্ত হরফ সব সময় তার পূর্বের হরকতযুক্ত হরফের সাথে মিল করতে হবে এবং এর মাঝে হরকতবিহীন যত হরফ আছে সেই হরফগুলো, যত হরফ থাকুক না কেন, সমস্ত হরফগুলো বাদ যাবে। এটা একটু মনে রাখবেন কষ্ট করে। কেন এটা বলছি? কারণ এগুলো পড়তে গেলে আসবে, তখন যাতে পড়ে মানে বেঁধে যেতে না হয় বা কোনো সমস্যা না হয়, এজন্য মূলত আমরা এটা বলছি। আমরা উদাহরণটাতে একটু দেখেন যে আমরা এখানে কি কি বললাম। ১ নম্বর কথা ছিল সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি হবে, হরকতের মতো। পূর্বের হরকতের সাথে মিল করতে হবে। মাঝখানে যদি হরকতবিহীন কোনো হরফ থাকে সেগুলো বাদ যাবে। আচ্ছা, এবার আসেন উদাহরণ দেখেন। লান তানালুল, লান। তাহলে এখানে আমরা সাকিন উচ্চারণ করলাম, এটা তাড়াতাড়ি করতে হবে, বুঝলাম। এরপরে আমরা বলেছি পূর্বের হরফের সাথে এটা দেখেন মিল করেছি। এরপরে বলেছি যে সাকিনের মাঝে আর হরকতের মাঝে, এই ২ টার মাঝে যদি হরকতবিহীন হরফ থাকে সেগুলো বাদ দিয়ে পড়তে হবে। এখানে দেখেন অনেকগুলো হরফ আছে। লান তানালুল, এখানে একটু খেয়াল করেন। লুল, এখানে দেখেন লামের পরে একটা ওয়াও আছে, তারপরে একটা আলিফ আছে, তারপরে একটা আলিফ আছে। মাঝখানে ৩ টা হরফ আছে। ৩ টা হরফই বাদ দিয়ে পড়তে হবে। অনেকে এই জায়গাগুলোতে টেনে ফেলেন, মাদ করে ফেলেন। মাদ করে তারপরে সাকিন ধরেন। না, মাদ হবে না। সাকিনযুক্ত হরফ আর তার পূর্বের হরকত, এর মাঝে যতগুলো হরফ থাকবে সবগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে লান তানালুল পড়তে হবে, হ্যাঁ? লান তানালুল। এই লাম আর এই লামকে ধরতে হবে, মাঝখানে ৩ টা হরফই বাদ। তাহলে এটা মনে রাখতে হবে। এরপর আর একটা প্যারা আছে যে জেনে রাখা ভালো। ২ টি সাকিন পাশাপাশি আসলে প্রথম সাকিনটি বাদ দিয়ে দ্বিতীয় সাকিনকে ধরে পড়তে হবে। তাহলে কখনো যদি দেখা যায় যে ২ টা সাকিন পাশাপাশি আছে, তখন আমরা কি করব? তখন আমরা প্রথম সাকিনটা বাদ দিয়ে দ্বিতীয় সাকিনটাকে ধরে পড়ব। যেমন এখানে দেখেন ফিল হুতামা। ফি, এখানে ইয়াতেও একটা সাকিন আছে, আবার লামেও একটা সাকিন আছে। সাকিন আছে ২ টা, পড়ব কোনটা? কনফিউশন মনের মধ্যে। তো কোরআন পড়তে গিয়ে যেন এরকম কনফিউশন মনের মধ্যে না আসে, এজন্য এই বিষয়গুলো আমরা আগেই ক্লিয়ার করছি। যে ফিল হুতামা, প্রথম সাকিন বাদ, দ্বিতীয় সাকিন কাউন্ট করতে হবে, দ্বিতীয় সাকিন ধরে পড়তে হবে। তাহলে আশা করি সবসময় মনে রাখতে হবে, জেনে রাখা ভালো। এই ২ টা কলামের মধ্যে যা আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন সাকিনের বিভিন্ন রূপ। আপনারা বলবেন, উস্তাদ সাকিন তো একটা হইলেই হইছে, বিভিন্ন রূপ শিখানোর কি দরকার? বিভিন্ন রূপ আবার কি? এই পরিভাষাটা হয়তো অনেকের কাছে নতুন হতে পারে যে সাকিনের বিভিন্ন রূপ বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা এখন আধুনিক যুগে বসবাস করি। সেই যুগ আর নেই, যেই যুগে আপনি এক ধরনের একটা কোরআন পাইতেন, ওইটাই দেখতে হতো, তার মধ্যে শুধু এরকম সাকিনই ছিল। এখন যুগ আধুনিক, এখন আপনি কোরআন পড়েন ইন্টারনেটে, কোরআন পড়েন ওয়েবসাইটে, কোরআন পড়েন অ্যাপসের মধ্যে। আপনি এখন থাকেন সৌদিতে, কেউ থাকেন বাহরাইনে, কেউ থাকেন ইয়ামেনে, কেউ থাকেন আমেরিকাতে, কেউ থাকেন কানাডাতে, কেউ থাকেন বিভিন্ন জায়গায়। তো আমাদের এই আধুনিক যুগে আমরা যেহেতু বাংলাদেশের গণ্ডি পাড়িয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করছি, বিভিন্ন দেশে অবস্থান করছি, বিভিন্ন জায়গা থেকে কোরআন পড়ছি। সুতরাং আমাদেরকে
এক এক দেশের সাফাতে যেই সাকিনগুলো ব্যবহৃত হয় সেগুলোর মোটামুটি যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। প্রথম হচ্ছে নুরানি টাইপ। আমাদের দেশে নুরানি যে কোরআনগুলো আছে সেই কোরআনগুলোতে এরকম দোচালা টিনের ঘরের মতো এরকম সাকিনের চিহ্ন ব্যবহৃত হয়। হাফেজি যে কোরআন পড়া হয় হিফজের ক্ষেত্রে, আমাদের ছেলেরা মেয়েরা হিফজ মাদ্রাসাগুলোতে কোরআনের যে হাফেজি কোরআন সেখানে আবার দেখবেন সাকিনটা এরকম। ইন্টারনেটে আপনারা যখন কোরআন পড়বেন ইন্টারনেটে বিভিন্ন টাইপের সাকিন ব্যবহৃত হয়, তবে বেশি ব্যবহৃত হয় এই যে এরকম গোল। তো গোল দেখে আবার ঘাবড়ায় না যান যে উস্তাদ এটা আবার কি, কোরআন তো শিখছিলাম আপনার কাছে, এরকম কোনো কিছু আছে এরকম তো জানতাম না। তো এই জন্য আমরা আগেই শিখাচ্ছি যে এটাও সাকিন ইন্টারনেটে। তবে এরকম গোল আরো একটা জিনিস ব্যবহৃত হয় সেটাও বলে দিই। যেই কোরআনগুলোতে গোল সাকিন নেই সেই কোরআনগুলোতে এরকম দেখবেন কিছু আলিফের উপরে এরকম গোল একটা চিহ্ন দেওয়া আছে, সেটা আরো গোল থাকবে একেবারে রাউন্ড। তো সেটা হচ্ছে যে অতিরিক্ত যে আলিফগুলো পড়তে হবে না, বাদ দিতে হবে, সেই আলিফের উপরও এরকম চিহ্ন থাকে। তো আপাতত আমরা যেটা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে সাকিন। ইন্টারনেটের বিভিন্ন ফন্টে ওয়েবসাইটে এই সাকিনগুলো ব্যবহৃত হয়। আপনি যখন সৌদি আরবে যাচ্ছেন হজ করতে, মিডল ইস্টে যাচ্ছেন, আপনি সেখান থেকে একটা কোরআন নিয়ে আসতেছেন, সেই কোরআনগুলোতে দেখবেন সাকিনটা আছে আবার এরকম। তো আমরা সবগুলোই মোটামুটি দেখিয়ে দিলাম, ম্যাক্সিমাম এগুলোই ব্যবহৃত হয়ে থাকে। তো এটা হচ্ছে এজন্য সাকিন, একই জিনিস। এটাও সাকিন, এটাও সাকিন, এটাও সাকিন, এটাও সাকিন। নুরানি কোরআন তুললে এরকম দেখবেন, হাফিজি কোরআন তুললে এরকম দেখবেন, ইন্টারনেট খুললে অ্যাপসে বিভিন্ন জায়গায় এরকম দেখবেন, সৌদি কোরআন মাসহাবগুলো খুললে এরকম দেখবেন। তো সবগুলো আপনাদেরকে দেখা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যেহেতু আমাদের কাছে কোরআন শিখছেন, যেন কোনো কোরআন পড়তে গিয়ে আপনি ঠেকে না যান, বেঁধে না যান। এটার জন্য মূলত আমরা সাকিনের যে রূপগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি সাকিন এর চিহ্নটা কেমন থাকবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা সাকিনের উদাহরণগুলো একটু দেখি। উদাহরণগুলো আমি এরপরে আলোচনা আবারও আসবো। উদাহরণগুলো তো আমি বলবো না, আপনাদেরকে দিয়েই বলাবো ইনশাআল্লাহ। তো তারপরেও দুই একটা বলি আপাতত, যে আকরামা, হ্যাঁ, আকরামা, আরসালা, আলহামা। তো এভাবে সাকিনযুক্ত হরফগুলো দ্রুত পড়তে হয় এবং শক্ত করে ধরতে হয়। আর এর মধ্যে যা যা বলেছি সেগুলো তো আগে আলোচনা করেছি। সাকিন আর হরকতের মাঝের হরফগুলো বাদ দিতে হবে। অন্যান্য যে বিষয়গুলো বললাম সেগুলো তো আপনাদেরকে ইতিপূর্বে বলেছি। এরপরে আরেকটা সাকিন আসে, যেই সাকিনকে দেখা যায় না কিন্তু পড়তে হয়। অর্থাৎ এতক্ষণ আপনাদেরকে আমি এখানে যেগুলো বলছিলাম এগুলো দেখা যাইতো যে এরকম চিহ্ন আছে, এটার নাম সাকিন। কিন্তু এখন যেই সাকিন শিখাবো সেই সাকিন দেখা যাবে না। সেই সাকিনকে দেখা যাবে জের, সেই সাকিনকে দেখা যাবে জবর, পেশ, দুই জের, উল্টা জের, যে উল্টা পেশ, খাড়া জের, কিন্তু পড়তে হবে সাকিন। তার নাম হচ্ছে আরজি সাকিন। যেই সাকিনকে সাকিন দেখা যায় না কিন্তু সাকিন পড়তে হয় সেই সাকিন আরজি সাকিন। এবার আসেন আরজি সাকিনের কিতাবি সংজ্ঞাটা একটু দেখে আসি। দম ফেলা বা থামার স্থানে যদি জের, জবর, পেশ, দুই পেশ, গোলহা এ খাড়া জের অথবা গোলহা এ উল্টা পেশ থাকে তাহলে এ সকল স্থানে যে সাকিন পড়া হয় তার নাম আরজি সাকিন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি কোরআন তেলাওয়াত করছেন, যেখানে আপনি থামবেন, যেখানে নিঃশ্বাস ছাড়ছেন, দম ফেলা বা থামার স্থানে যদি দেখেন জের আছে, যদি দেখেন দুই জের আছে, যদি দেখেন একটা পেশ আছে, যদি দেখেন দুইটা পেশ আছে, যদি দেখেন একটা জবর আছে, যদি দেখেন এরকম হাতে খাড়া জের আছে, যদি দেখেন হাতে উল্টা পেশ আছে, তাহলে এখানে কয়টা চিহ্ন হলো? ২, ৪, ৬ আর ১, ৭টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা। এখন মনে করেন আপনার এমসিকিউ পরীক্ষা যেদিন হবে সেই দিন আপনার পরীক্ষায় আসবে যে কয়টি চিহ্ন থাকলে আরজি সাকিন পড়তে হয়। সেখানে আমি অপশন দিয়ে দিব ৫টি, ৬টি, ৭টি, ৮টি। সেই দিন আপনাকে অ্যান্সার করতে হবে যে ৭টি চিহ্নতে আরজি সাকিন পড়তে হয়। প্রশ্ন কিন্তু আগেই ফাঁস করে দিচ্ছি, প্রশ্ন আগেই আউট। তো সুতরাং প্রিপারেশন নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দেখেন নিচেই আমি এটার কমেন্টস লিখে দিয়েছি যে শুধু দুই জবর ও মাদ ছাড়া
এগুলোর স্থানে আরজি সাকিন পড়তে হয়। অর্থাৎ আপনি যেখানে থামবেন সেখানে যদি মাদের হরফ বা হরকত না থাকে, যদি ২ জবর না থাকে, তাহলে চোখ বুজে একটা সাকিন দিয়ে দিবেন উইথআউট টেনশন। আর যারা এটা মনে রাখতে পারেন তারা তো এটা মনে রাখবেন। তো এটা হচ্ছে আরজি সাকিন। এখন আমি বললাম, বুঝতে না পারলে নোট রাখবেন, প্রশ্ন করবেন। এরপরে আসি আরজি সাকিনের উদাহরণ। আরজি সাকিনের উদাহরণগুলো কেমন হতে পারে একটু খেয়াল করি যে আরজি সাকিনের উদাহরণগুলো কেমন হতে পারে। আমরা যেই চিহ্নগুলো এর আগের স্লাইডে আপনাদেরকে দেখাইলাম, এবার এই চিহ্নগুলো দিয়ে আমরা অক্ষ করে দেখাবো। এখানে রেড মার্কিং করা আছে, একটু খেয়াল করবেন। আমরা বলেছিলাম যদি জের থাকে আরজি সাকিন পড়তে হবে। আমরা বলেছিলাম যদি এক পেশ থাকে আরজি সাকিন পড়তে হবে। আমরা আরো বলেছিলাম যদি ২ পেশ থাকে আরজি সাকিন পড়তে হবে, যদি এক জবর থাকে আরজি সাকিন পড়তে হবে, যদি ২ জের থাকে আরজি সাকিন পড়তে হবে, যদি হায়ে উল্টা পেশ থাকে আরজি সাকিন পড়তে হবে, যদি হায়ে খাড়া জের থাকে আরজি সাকিন পড়তে হবে, মানে সাকিন দিতে হবে। এবার জেরের ক্ষেত্রে আরজি সাকিন আসেন আমরা একটু দেখি। এখানে লেখা আছে ওয়াসসামাই ওয়াত-তারিকি, কি লেখা আছে, কিন্তু আমরা কি তারিকি পড়বো থামার সময়? না, আমরা কি পড়বো? আমরা পড়বো والسماء والطارق রিক, এই যে কফে আমরা সাকিন পড়ব। এরপরের উদাহরণ কি আছে? এরপরের উদাহরণ আছে পেশের ক্ষেত্রে। যদি পেশ থাকে আমরা যেখানে থামবো সেইখানে আমরা একটা আরজি সাকিন বা সাকিন দিয়ে পড়ব। যেমন এর পরের আয়াতেই এখানে যে উদাহরণ দেখতে পাচ্ছেন এখানে পেশ আছে, তাহলে এখানে আমরা এখন সাকিন দিয়ে পড়ব। وما أدراك ما الطارق, তো এখন এই যে আমরা সাকিন দিলাম কারণ এখানে একটা পেশ আছে। এরপরে চলেন ২ পেশ থাকলে কেমন পড়ব? ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই যে জোয়াতে আমরা সাকিন দিলাম কারণ এখানে থামার জায়গায় ২ পেশ আছে। এরপর আসেন একটা জবর থাকলে কেমন পড়ব? আমরা পড়ব فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ, এই যে আমরা খুলিক ছিল সাকিন পড়েছি। এরপরে ২ জের থাকলেও সাকিন পড়তে হবে। কেমন পড়তে হবে? মনে করেন আমরা এর পরের আয়াত পড়ছি। خُلِقَ مِن مَّاءٍ دافق, এখানে ২ জের ছিল, আমরা এখানেও সাকিন পড়লাম। এরপরে হায়ে যদি উল্টা পেশ থাকে সাকিন পড়তে হবে। আমরা কেমন পড়ব? দেখেন এখানে الذي جمع مالا وعدده, এই যে হাতে উল্টা পেশ ছিল সাকিন দিয়েছি। পরে এখানে দেখেন এই যে সবগুলো সমান সমানের পরে আমরা লিখে দিয়েছি। এরপর যদি হাতে খাড়া জের থাকে তাহলে ইল্লা বিইযনিহি, এখানে বিইযনিহি ছিল, আমরা বিইযনিহি পড়লাম, সাকিন দিলাম। তাহলে লাল চিহ্নিত যে স্থানগুলো এই পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে যখন আমরা দম ছাড়বো সবগুলোতে সাকিন দিব। আমি এখানে সমান সমান দিয়ে শব্দগুলো পরে লিখে দিয়েছি যে সবগুলোতে দেখেন সাকিন দিয়েছি। এটার নাম হচ্ছে আরজি সাকিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় কলকলা। কলকলার হরফ ৫টি। তো আপনারা বলবেন উস্তাদ কলকলার হরফ ৫টি, কলকলা মানে কি? কলকলা মানে হচ্ছে ধাক্কা দেয়া, কম্পন, স্পন্দন, প্রতিধ্বনি। আমরা যে সাউন্ড সিস্টেমে ইকো মতো করি এরকম আর কি। এই ৫টি হরফে সাকিন বা আরজি সাকিন হলে কলকলা করে, মানে পাল্টা আওয়াজ প্রতিধ্বনি করে পড়তে হয়। তো এই ৫টি হরফই শুধু কলকলা হয়, বাকি যে হরফগুলো আছে ৩০টি হরফ সেই হরফগুলোতে কলকলা হয় না।
মনে রাখতে হবে। চলেন আমরা দেখি কি মনে রাখতে হবে। মনে রাখতে হবে কফ হরফে কলকলা করা ওয়াজিব। ওয়াজিব মানে আবশ্যক। আমরা এখানে ওয়াজিব শব্দ ইউজ করেছি, এটা আবশ্যক আর কি। আর বাকি 4টি হরফে কলকলা করা জায়েজ। কোনো বর্ণনা মতে কলকলা 5টি হরফের মধ্যে কফ এবং তোয়া এই 2টি হরফের কলকলা মোটা হবে। কেমন মোটা হবে? অর্থাৎ এই দুটিকে একটু মোটা করে পড়তে হবে এবং সামান্য জবরের আভাস পাওয়া যাবে, মানে জবরের দিকে ইশারা করবে আর কি। তবে যেন পরিপূর্ণ জবর প্রকাশ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বাকি যে 3টা হরফ আছে বা জিম দাল, এই 3টা হরফের কলকলা চিকন হবে। চিকন মানে বারিক হবে এবং এটা উচ্চারণ করার সময় সামান্য জেরের আভাস পাওয়া যাবে, মানে জেরের দিকে ইশারা করতে হবে। তবে যেন পরিপূর্ণ জের প্রকাশ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ইলমে তাজবিদে কলকলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা পরে যাচ্ছি। আগে এখানে আর একটু কথা বলি। এখন 5টা কলকলার কফ আর তোয়া পোর হবে, জবরের আভাস পাওয়া যাবে। বাকি 3টা বা জিম দাল, এই 3টা কলকলা বারিক হবে, জেরের আভাস পাওয়া যাবে। এখন যদি কারো এমন হয় যে পড়তে গিয়ে সেই জবরের আভাস দিতে গিয়ে পরিপূর্ণ জবরই পড়ে ফেললো, জেরের আভাস দিতে যেয়ে পরিপূর্ণ জেরই শোনা গেল, তাহলে আপনার জবরের আভাসেরও দরকার নাই, জেরের আভাসেরও দরকার নেই, সরাসরি সাকিন মানে যেটা কলকলা সেটাই পড়বেন। আর যারা বেশি করে প্র্যাকটিস করেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, তারা এটা ফলো করবেন। তো এটা ফলো করতে গিয়ে যেন এমন না হয় যে কলকলাটা জবর হয়ে যায়, জের হয়ে যায়, এরকম যেন না হয় সেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো কলকলাটা জানলাম যে কলকলা 5 হরফে, যদি সাকিন হয় তাহলে এগুলোকে প্রতিধ্বনি করে পড়তে হয়। এবার আমরা জানবো যে কলকলাটা ইলমে তাজবিদে 3টা ভাগে ভাগ করা আছে। কোনো তাজবিদের কিতাবে লেখা আছে কলকলায়ে কুবরা, এই নামও লিখে দিয়েছি। কোনো তাজবিদে কলকলায়ে আকোয়া লেখা আছে। তো আপনার এই কলকলায়ে কুবরা, আকোয়া এইগুলো মনে রাখার দরকার নেই। আপনি খালি এই যে আমি নিচে যেটা লিখে দিয়েছি বড় কলকলা, এটুক মনে রাখলেই হবে যদি সম্ভব হয়। তো এটা কি? এটা হচ্ছে সবচেয়ে ভারী হবে, মানে যে 3 প্রকারের কলকলা তার মধ্যে সবচেয়ে ভারী হবে। আর কি হবে? এটা কখন পড়তে হবে? যখন তাসদিদ যুক্ত কলকলার হরফের উপর অক্ফ করা হবে। অক্ফ করা মানে থামা হবে, তখন এটা ভারী হবে। এটা হচ্ছে বড় কলকলা। হ্যাঁ, যেমন আমরা সূরা লাহাবের মধ্যে ওয়াতাব এরকম মানে খুব শক্তপোক্ত ভাবে যে কলকলা, এটার নাম হচ্ছে কলকলায় আকোয়া বা কলকলায় কুবরা, মানে বড় কলকলা। শেষ। এরপরে কলকলায় উস্তা, কোনো তাজবিদে লেখা আছে, কোনো তাজবিদে কলকলায় কাভি লেখা আছে। তা আপনার এত উস্তা কাভির দরকার নাই, আপনি মাঝারি কলকলা এটা মনে রাখেন। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলায় সহজে বুঝতে পারি যে মাঝারি কলকলা। এটা কি? এটা হচ্ছে কুবরা এর তুলনায় এটা একটু হালকা হবে। প্রথমটা যেমন উচ্চারণ করে দেখালাম অনেক হার্ড, এরকম হার্ড করার দরকার নেই। এটা হচ্ছে তার থেকে একটু হালকা হবে। আর এটা কখন হবে? যখন সাকিন যুক্ত কলকলার হরফের উপর আমরা যখন অক্ফ করব। সূরা ফালাক, নাস তো আপনারা পড়েন। যখন আপনি পড়েন ফালাক, তারপরে খালাক, এই যে এগুলো একটু মানে ওই আগেরটার থেকে একটু কম। এটা হচ্ছে মাঝারি কলকলা। এরপরে হচ্ছে কলকলা সুগরা। সুগরা মানে ছোট, যায়ীফ, একটু দুর্বল। তো কোনো তাজবিদের কিতাবে কলকলায় সুগরা আছে, কলকলায় যায়ীফ আছে। আমরা সুগরা যায়ীফ বাদ দিলাম, ছোট কলকলা ধরলাম। আপনারা ছোট মনে রাখলে হবে। ছোট, মাঝারি, বড়, এই 3টা মনে রাখলে হয়ে যাবে। আমাদের কোনো পরীক্ষায় আপনাদেরকে নাম লিখতে হবে না। এমসিকিউতে নামের কোনো প্রশ্ন আমরা ইনশাআল্লাহ দিব না। আমরা শুধু চাইবো আপনি জিনিসটা বোঝেন। তাজবিদের এই পরিভাষা, এই নাম, এত কিছু মনে না রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে যারা অন্যদেরকে শিখাতে চান বা ক্লাস নিতে চান, তারা এগুলো শিখে রাখবেন, কাজে দিবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে উস্তা এর তুলনায় সামান্য হালকা হবে, মানে মাঝারি কলকলার চেয়েও একটু কম হবে। এটা কখন হবে? যখন কলকলার হরফটি শব্দের মাঝে সাকিনযুক্ত অবস্থায় থাকে। শব্দের মাঝে, এতক্ষণ ছিল শেষে অক্ফের জায়গায়, আর এবার আছে মাঝে। যেমন قد أفلح ألم نجعل, এরকম স্বাভাবিকভাবে কলকলা করতে হবে।
এটা হচ্ছে ছোট কলকলা। তাহলে ৩ টা দেখাইলাম। একটা হচ্ছে যদি শব্দের শেষে তাসদিদযুক্ত কলকলার হরফ থাকে সেটা বড় কলকলা। যদি শব্দের শেষে সাকিনযুক্ত কলকলার হরফ থাকে সেটা মাঝারি। আর যদি শব্দের মাঝখানে সাকিনযুক্ত কলকলার হরফ থাকে সেটা ছোট কলকলা। এই হচ্ছে ৩ প্রকারের কলকলা বুঝাইলাম। প্রশ্ন থাকলে লিখে রাখবেন। এবার অ্যাকশন আপনাদের নিতে হবে। মানে এবার আমরা প্র্যাকটিসে চলে যাব যথারীতি। এখানে অনেকগুলো কলকলা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক, অনেক। তো এই কলকলার মধ্যে সাকিনও আছে। এজন্য আমরা সাকিনের দিকে না যাই, কলকলা দিয়েই আপাতত আজকের প্র্যাকটিসগুলো কন্টিনিউ করি। আমি একে, একে নাম ডাকবো আগের দিনের মতো। আপনারা একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ। পড়া শুরু করলেই উচ্চারণটা আমরা বুঝতে পারবো ঠিক হচ্ছে কিনা। শুরুতে তাসনুবা সুলতানা তাহিয়া শুনতে পাচ্ছেন আমাকে? তাসনুবা সুলতানা তাহিয়া। আচ্ছা, তানিয়া তানি আপু। তানিয়া তানি। ওয়ালাইকুম আসসালাম। বলেন ১ম লাইন থেকে। এটা কাফ কেন হলো? এটা 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 কাফ না কফ? এটা কাফ কেন বলছেন? হুম, বলেন। আর আলিফ না, এটা বলতে হবে হামজা। আমরা বলেছি না যে আলিফে জবরদস্ত পেশ থাকলে হামজা বলতে হয়। তাহলে হামজা কফ জবর আপ। বলেন। এখনো হয়নি। আপ, এক, ওপ। ধাক্কা দিতে হবে, প্রতিধ্বনি হবে। আরো সুন্দর করতে হবে। হুম, আরো প্র্যাকটিস করবেন। হয় না, কলকলা আসে না ঠিক মতো। কেমন? ঠিক আছে। তারপরে সোহরাবুদ্দিন। ভাইয়া শুনতে পান আমাকে? তারপরে ৩ টা পড়ে। এই যে এখান থেকে এই যে বা। তার আরেকটা আছে পরের লাইনের শুরুটা বলেন। উম, বা বা তোয়া পেশ। একসাথে বলেন। বাতেন। আমরা কি বলছিলাম? কফ আর তোয়া। এটাতে একটু জবরের আভাস পাওয়া যাবে। তো তো জের হয়ে গেল, হ্যাঁ? বাতো, বেতো, তো এরকম আরকি। আচ্ছা। কলকলা প্র্যাকটিস করতে হবে। কলকলা আসে না পুরোপুরি, হ্যাঁ? প্রতিদ্বন্দ্বী হবে। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করবেন। আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, কালকের ক্লাস কি আমরা পিডিএফ দিছিলাম? আমার তো মনে নাই। আমি যদি এরকম দিতে ভুলে যাই আপনারা মেসেজ দিবেন আমাকে। তাহলে অনেক ব্যস্ত থাকার মধ্যে দিয়ে হয়তো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। যদি দেখেন ক্লাস রেকর্ড দেয়নি, যদি দেখেন যে পিডিএফ দেয়নি। আচ্ছা, না দিলে আপনারা একটু মেসেজ দিবেন। কারণ আমি হয়তো এই ক্লাস শেষে ঘুমায় যাই। তো যাই হোক আপনারা মেসেজ দিবেন। যদি দেখেন যে ক্লাস রেকর্ড বা পিডিএফ দেইনি তাহলে একটু কষ্ট করবেন। মানে আমার সাথে আপনারা একটু শরিক হবেন। আমাকে একটু মেসেজ দিবেন তাহলে আমি দিয়ে দিব। আচ্ছা, তারপরে সিয়াম ইসলাম আয়াত শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। বলেন, এখান থেকে বলেন। এই যে। হুম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তাহলে কলকলা কয় প্রকার শিখলাম আমরা বলেন তো আপনি? কয় প্রকার কলকলা শিখেছি আজকে? মনে থাকবে তো, তাই না? ইনশাআল্লাহ। ঠিক আছে। শাহনাজ জামান আপু শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা দিয়ে বলেন এই যে হামজা জিম। কলকলা হয়েছে। আরো যদি সুন্দর করতে চান তাহলে একটু জেরের আভাস দিতে হবে। আজে, ইজে, উজে এরকম। হ্যাঁ? ঠিক আছে। সুন্দর হয়েছে। ধন্যবাদ। সেলিম হোসেন ভাইয়া শুনতে পান আমাকে?
সেলিম হোসাইন। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, এটা পড়েন। এই যে হামজা দাল দিয়ে। হুম, হুম। জবর, জবর কেন? পেশ, পেশ। হামজা দাল পেশ। হ্যাঁ, হামজা দাল পেশ। উদু না, উদু না, হ্যাঁ? উদ মানে জেরের পাশে দিয়ে যাইতে পারবেন কিন্তু অন্যদিকে যাওয়া যাবে না। ঠিক আছে? হুম, ৩ টা জেরের দিকে যাবে, ২ টা জবরের দিকে যাবে। মানে ইঙ্গিত বলেন। শেষেরটা পেশ মতো হয়ে যায়। উদে এরকম মানে জেরের দিকে যাবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন হয়ে যাবে কোনো ব্যাপার না। আর এটা যদি জের নাও হয় সমস্যা নেই। এর জন্য তেলাওয়াত গয়রে সহি হবে না, নামাজও ভাঙবে না, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে খুব বেশি টেনশন নেই। বাট জানার জন্য আমরা আরকি শিখতেছি। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে সাইদা আক্তার আপু শোনান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। বলেন তো এখানে এই যে নিচেই। সিন বা সিন বা জবর সুব হয় নাকি? হ্যাঁ। আবার তো সা বা জবর বললেন। সিন বা জবর, হ্যাঁ? সাব, সাব, হ্যাঁ? সাবহান একটু কলকলা করতে হবে, হ্যাঁ? তবে খুব বেশি কলকলা না করলে হবে। এটা কোন প্রকারের কলকলা? বড়, ছোট না মাঝারি? মাঝে আছে, মাঝে আছে। তাহলে না, মাঝে আছে মানে হচ্ছে ছোট। মাঝে যদি কলকলার হরফ থাকে শব্দের মাঝে সেটা হচ্ছে ছোট কলকলা। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। সঞ্জিদা পারভীন আপু শুনতে পান? সঞ্জিদা পারভীন আপু, সালমা চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম। এই যে ২ নম্বর তারপরে থেকে পড়েন। কাফ, কাফ কেন হলো এটা? কাফ না কফ? হ্যাঁ, কদ, হুম, বলেন পরেরটা। এটা তা ২ যাবত তান। হুম। রতন বললে তো কলকলা হলো না। ধাক্কা দিতে হবে। রতন, রতন। তাহলে বুঝতে পারছেন যে কলকলার কোথায় ভুল? মানে কলকলা উচ্চারণ হয় না, হ্যাঁ? কলকলাগুলো প্র্যাকটিসে আসে না। শুধু সাকিন হয়ে যায়। তো কলকলার হরফগুলো কলকলা করতে হবে। সাকিন তো পারেনি। এজন্য আমি সাকিন দিয়ে প্র্যাকটিস করাচ্ছি না। সাকিন সবাই মোটামুটি পারবে। বাট কলকলাটা উচ্চারণে আনতে হবে। রাতান এরকম একটু ধাক্কা দিতে হবে। খেয়াল রাখবেন। কেমন? ঠিক আছে। সাব্বির আইডি দিয়ে ক্লাস করছেন। শুনতে পান আমাকে? সাব্বির আইডি দিয়ে ক্লাস করছেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন শেষের ২ টা। সিনবাপের সুব আর পরের ২ টা কি দোষ করল? পরের ২ জনের যে বানান করলেন না? আর ১ম ২ জনের করলেন। হ্যাঁ, আলিফ জবর হা। বর্ণনা আপনি উচ্চারণ করছেন কেন? হ্যাঁ, সুবহানা। তারপরেরটা? হুম, ইক, কলকলা করেন। হুম, না ইক উক না তো। হামজা কবজের ইক, র হামজা জবর র, ইক র। হ্যাঁ, বেশি করে পড়তে হবে কেমন? অক্ষর এখনো ওলটপালট হয়। একটু পড়বেন, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজানের মধ্যে কোরআন শিখতে হবে। ঠিক আছে?
রুলিয়া বর্ণালী আপু, আপনি স্পিকারটা অন করছেন? বর্ণালী আপু, স্পিকার বন্ধ করেন। আপনার স্পিকার থেকে প্রতিধ্বনি আসে, অনেক শব্দ আসে। রুলিয়া পারভিন আপু, ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো কি দেখা যায়, প্রথম লাইন থেকে দুইটা পড়েন। দেখা যায়? বলেন, না পারলে আমি বলে দিব, সমস্যা নাই। প্র্যাকটিস, বলা শুরু করেন। নুন তা না, এটা আপু নুন তোয়া, হ্যাঁ? নুন তোয়া। হুম, হুম, হুম। নুতফাতিন তোয়া, হ্যাঁ? নুতফাতিন, কলকলা করতে। হ্যাঁ, তারপরেরটা। আবার তা হয়ে গেল। তা না, তোয়া, সিন তোয়া যেমন, হ্যাঁ, সাত, কলকলা করে, সাত। হুম, এই তো আসতেছে আস্তে, আস্তে। তাহলে আজকে বাসায় বেশি করে কলকলা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? ধাক্কা দিতে হবে। ওয়াসাতুনা, এরকম, হ্যাঁ? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রুহি আক্তার আপু, শুনতে পান আমাকে? রুহি আক্তার আপু, রুহি আক্তার, তারপরে ওয়ালাইকুম আসসালাম। বলেন, তারপরে ২ টা। কেমন হলো? এটা জিম, জিম, হ্যাঁ? এটা জিম যাবে। হুম, আজরান, আজ, আজ, রান, বলেন। হ্যাঁ, কলকলা। তারপরেরটা। হুম। না, কাফ না, কফ, আলিফ। হুম। না, কফ, আলিফ জবর ক। হুম। বা ২ পেশ। এখন ইকাবুন, বাট আমরা আরজি সুকিন করলাম এখানে, থামলে সাকিন দিতে হবে। তাহলে আমরা ইকাব পড়ব। পড়েন তো। ইকাব। হ্যাঁ, এইগুলো ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন। বাসায় একটু বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। কেমন? এগুলোর পিকচার আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে। কালকে মনে হয় গত ক্লাস দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা দিয়ে দিব। বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? রোকেয়া আপু, শুনতে পান আমাকে? রোকেয়া আপু, আপনি একটা পড়েন তো, এই যে শেষেরটা। হুম, গয়েন না, এটা আপু ফা, 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 ফা যাবর ফা। হুম, হ্যাঁ, এবার যখন থামবো তখন কেমন পড়বো? আল ফালাক, আল ফালাক, কলকলা। হুম, ঠিক আছে। আ এটা কোন প্রকারের কলকলা? এটা কি আপনি বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। শুনবেন অন্যরা যখন বলবে। ঠিক আছে। রিফাতুন নেসা আপু, শুনতে ওয়ালাইকুম আসসালাম। বলেন তো এখানে কোন প্রকারের কলকলা এটা? বড়, মাঝারি, ছোট? এই যে আপু যেটা পড়লেন। না, না, একটু ভুল গেল। বড় হলো তাসদিদ যদি থাকতো। এখন এখানে তো আমরা সাকিন দেব। তার মানে এটা মাঝারি। হ্যাঁ, এই তো বুঝলেন।
ঠিক আছে। এরপর আপনি নিচের লাইনে ২ টা পড়েন। কফ বলছিস কেন আপু? উপরে জবর আছে না কফের উপরে? ওয়াক হ্যাঁ, এই তো এবার জায়গা। তারপরেরটা তোয়া পেশ না, তোয়া ২ পেশ হুম, যখন আমরা থামবো তখন তো একটা সাকিন ধরতে হবে। আর সাকিন ধরলেই কলকলা হবে। বলেন। মুহিত এই তো হচ্ছে সুন্দর। আপনার কাছে কি আমাদের ক্লাস কঠিন মনে হচ্ছে? আচ্ছা, কোন প্রশ্ন থাকলে জানাবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলেও চলে আসবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে রহিমা আক্তার আপু শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। বলেন তারপরে। এই যে এটা। এই যে মাঝে। কোনটা আপনি তো খেয়াল রাখবেন। আপনার আগে যে পড়তিছে ওনারটা শুনতে হবে না? তারপরে আচ্ছা, র এর পরে একটা আলিফ ছিল। আলিফটা কি দোষ করছে? আর ওটা তো তোয়ার মতো দেখা যায়। আপনি কি এটাকে তায়ের মতো দেখেন? আচ্ছা, এবার বলেন আপনি এটা তা বলছিলেন কেন সেটা বলেন। ভুলে, তাই না? হ্যাঁ, এবার থামলে কি পড়তে হবে? সিরত না, এক আলিফ টান আছে এটাকে অন্তত এটা ৩ আলিফ না টানেন, এক আলিফটাও টানবেন। সিরত। তারপরেরটা পড়েন। দাল পেশ দু আছে না ২ টা পেশ আছে? দাল ২ পেশ দু হয় না দুন হয়? হুম। এই যে শাদীদুন আমরা এতদিন কি শিখাইলাম? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। শাদীদুন, তাই না? এবার যখন থামবো তখন কি পড়বো? দু না, শাদীদ। কলকলা, এখনো তো কলকলা হয়নি। শাদীদ। এরকম ধাক্কা দেন। আসে না। জিহ্বায় কলকলা এখনো আসে না। প্র্যাকটিস শাদীদ। হ্যাঁ, এরকম প্র্যাকটিস করতে, করতে আসবে। সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে লুৎফা বেগম আপু শুনতে পান আমাকে? মোসাম্মদ লুৎফা বেগম আপু। বুঝলাম। জি আপু, পরেরটা। এইটা। হুম, জি বলেন। জি, শুনতে পাই। এই যে এটা বলেন এটা। হুম, হুম। হুম। এখন থামলে কি বলবো? এখন কলকলা তো হলো না। জিমে সাকিন হইছে কিন্তু কলকলা আসে নাই। বাহিজ বলেন। হ্যাঁ, এই তো এরকমভাবে প্র্যাকটিস করে কলকলা আনতে হবে। আমাদের ক্লাসটা ১০টা ২০ এ শুরু হয়। আপনি গ্রুপে নাই? আচ্ছা, আচ্ছা। না, ওইটা তো আপনার গ্রুপে মেসেজগুলো দেখতে হবে। আমরা দিনের বেলায় মেসেজ দিই যে রাত ১০টা ২০ এ ক্লাস।
তো আমরা ক্লাস রেকর্ড আমরা দিয়ে দিব। কোন টেনশন নাই আপনার ইনশাআল্লাহ। হুম। আপনি কি গ্রুপের মেসেজ পান? হ্যাঁ, গ্রুপে মেসেজ পেলে মেসেজগুলো দেখবেন। মেসেজে সব লেখা থাকে। আমরা দিনের বেলা একবার ক্লাসের রিমাইন্ডার দিই। তারপর যখন 18 বাজে তখন একবার মানে ক্লাসের লিংক দিই। বিশেষ সময় আরেকবার দিই। পারলে তারপরে আরো একবার দিই। একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ? হ্যাঁ, এই আরেকটা পড়েন। এই পরেরটা এই যে হা বাজা পরে। হুম, কলকালা আনতে হবে, হ্যাঁ? হাবলুন। আজকের ক্লাস গুরুত্বপূর্ণ ছিল। অনেকগুলো আলোচনা হইছে। আমরা শেষে সামারি করব। তারপরে আপনি ক্লাস রেকর্ড দেখে নিবেন, হ্যাঁ? আচ্ছা, না হলে তাল মিলাইতে পারবেন না। তারপরে হচ্ছে মোহাম্মদ আলী আইডি দিয়ে ক্লাস করছেন। ভাইয়া শুনতে পান আমাকে? মোহাম্মদ আলী ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এটা বলেন। তারপরে? হুম, হুম। দু না, এটা এটা হচ্ছে তোয়া পেশ তু। ইয়াবসুতু। আচ্ছা, এবার আসেন। কলকলা হয়নি, হ্যাঁ? মাসাদ বলেন তো। মাসাদ। ধাক্কা দেন। মাসাদ। দ না, মাসাদ। এরপরে ইয়াবসুতু বলেন তো। ইয়াবসুত। ইয়াবসুত। এরকম। ইয়াবসুত। ইয়াব। ইয়াব বলেন তো ইয়াব। ইয়াব। ধাক্কা দিতে হবে। ওইটা না আপনার সাকিন হচ্ছে কিন্তু কলকলা আসতেছে না। ইয়াব। বাচ্চারা বল বাচ্চারা বল খেলে না? বল যে মনে করেন টেনিস বল খেলছে এটা ফুলরে যদি ছুঁড়ে দেয় তাহলে আবার ব্যাকে আসে না? এরকম আরকি। ইয়াব। হুম, একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কেমন? কলকলা আনতে হবে। কলকলা উচ্চারণে আসে না। কলকলা নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। মিম আক্তার আপু শুনতে পান আমাকে? মিম আক্তার আপু। হ্যাঁ, পড়েন। এই যে শেষের ২ টা পড়েন। শেষের লাইন। আচ্ছা, তাহলে শেষের লাইন দেখা না গেলে আপনি এই যে উপরের ২ টা শব্দ পড়েন। এই যে এই সোজা উপরে। এই যে আমার কার্সর দেখা যায়? হুম, বলেন এখানে। এখানে বলেন। হুম, হুম। রর পরে একটা আলিফ ছিল। আলিফ জবর র। হুম, হুম। এবার থামলে কি পড়ব? সিরত। হ্যাঁ, তোয়া আসছে মোটামুটি। তারপরেরটা পড়েন তো এটা। হুম, হুম, হুম। এবার কলকলা করলে কি হবে? থামলে কি হবে? এই তো আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এমডি আরমান হুসাইন, ওই সরি ইমরান হুসাইন ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তো রাত হয়ে যাচ্ছে দেখা যায়। আপনি বলেন তো এই যে এটা কি? এই যে এটা। আদ কেন হইলো? আমরা যদি উদ বলতাম কি সমস্যা হতো? খুলু না, খুল। খুল দ্রুত বলছি না হরকত তাড়াতাড়ি হবে। খুল। এখনো হয়নি। খুতে টান হয়ে গেছে। খুল। এবার হয়েছে। এবার হয়েছে।
তাহলে সাকিনের উচ্চারণ তাড়াতাড়ি হবে। আর যদি সেটা কলকলার হরফ হয় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তারপরেরটা বলেন তো এটা কি আছে? তুতে আবার টান হয়ে যায়। উকতুব, তুব, তুব। হ্যাঁ, তুতে টানা যাবে না। ঠিক আছে? টানা যাবে না। আপনার হরকতে টান হয়ে যায়। এই ভুল আপনার আছে। এইটুক শুনেই বোঝা যাচ্ছে। ঠিক করতে হবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। তারপরে জান্নাতুল ফেরদাউস আপু শোনেন আমাকে? জান্নাতুল ফেরদাউস আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু দেখেন তো কি দেখা যায় এখানে ১ম লাইনে? হুম। এখন আমরা থামবো। মনে করেন এখন কি পড়ব? ইয়াতবাক কফে কলকলা করতে হবে, হ্যাঁ? এখানে ২ টা কলকলা আছে। আপনি বলেন এই ২ টা কলকলার ১ম কলকলা কোন প্রকারের আর শেষেরটা কোন প্রকারের? এই তো বুঝে ফেলছেন। মাশাআল্লাহ। ১ম টা ছোট, শেষেরটা মাঝারি। মাশাআল্লাহ। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। পারবেন ইনশাআল্লাহ, বোঝা যাচ্ছে। একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? জি, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। হাফসা আমিন আপু শুনতে পান? হাফসা আমিন আপু? ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি তারপরেরটা বলেন তো এটা কি আছে? ইয়াজমাউ। এই তো সুন্দর উচ্চারণ করেছেন। এটা কোন প্রকারের কলকলা? ছোট কলকলা। সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাউজিয়া কাশেম আপু শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি তারপরেরটা বলেন তো? আপু আল জাদ ফাতা জিম হইলে নিচে লিখতে থাকবে। আল হ্যাঁ, তোয়াটা আরো স্পষ্ট কলকলা করতে হবে। আল ফাতু ফাতা। হ্যাঁ, তারপরেরটা বলেন তো? বানান করা লাগবে না। শুধু উচ্চারণ করেন। উব না। আমরা ইয়াতে একটা ব্যতিক্রম পড়েছিলাম না? ইয়া পেশ ইউ মনে পড়ে? হুম, হ্যাঁ, ইউব, দিতু, ইউব, দিতু। এই তো হয়েছে। তে আবার টানা যাবে না। হরকতে টানা যাবে না। কেমন? ঠিক আছে। এই তো। দেখছেন আমরা যতটুক আলাদা করে পড়ছি সবগুলো এরকম কাজে লাগবে। এই যে ইয়া যেমন এখন কাজে লেগে গেল যে ইয়া ব্যতিক্রম উচ্চারণ ছিল। একটু মনে রাখতে হবে ক্লাসগুলো। ঠিক আছে? ক্লাসের ভিডিওগুলো একটু দেখবেন অন্য সময়, কাজের সময়ে, রান্নার সময়ে ক্লাস রেকর্ড প্লে করে দিয়ে রান্না-বাড়া করবেন। দেখবেন যে পড়াও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে ইনশাআল্লাহ। বরকতও হয়ে যাবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে ফারজানা ইকবাল আপু শুনতে পান? বুঝলাম। শেষেরটা বলেন। এই যে ১ম লাইন শেষেরটা। ইহা এখন থামলে কি বলব? বুন না, থামলে সাকিন দেন। শিহাব। আবার বলেন। হুম, কলকলা আনতে হবে তো। কলকলা আসে নাই। এই যে আসছে। এরকম প্র্যাকটিস করুন। হ্যাঁ, হ্যাঁ, এরকম। ঠিক আছে, ধন্যবাদ। এভাবে প্র্যাকটিস করে কলকলা নিয়ে আসতে হবে পড়ার মধ্যে। কেমন? জি, অনেক, অনেক ধন্যবাদ। ফারাহ রিফাত দোলা আপু শুনেন আমাকে? ফারাহ রিফাত দোলা আপু, আপু আপনার স্পিকার অন হয়েছে। গতকালকে মনে হয় আমরা কথা বলতে পারি নাই। আপনি কি আমাকে শুনছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। গতকালকেও শুনতে পারি নাই। আপনার স্পিকার অন দেখা যায় কিন্তু আপনাকে শোনা যায় না। আচ্ছা, আমি তো উনাকে শুনতে পাই না। আপনারা অন্য কেউ কি উনাকে শোনেন? কেউ শোনা যায় না, কেউ শুনতে পায় না। আ ফারাহ ফারাহ রিফাত দোলা আপু আপনি একটু অন্য আরেকটা ডিভাইস দিয়ে একটু যুক্ত হয়ে দেখবেন ইনশাআল্লাহ একসময়, হ্যাঁ?
অথবা যদি ইয়ারফোন ইউজ করেন তাহলে ইয়ারফোন খুলে ইয়ে করবেন, অথবা ইয়ারফোন ইউজ না করলে ইয়ারফোন দিয়ে করবেন। দেখবেন কিভাবে আমরা মোটামুটি শুনতে পাই। আগামী ক্লাসে শুরুতে একটু ইয়ে করবেন। তারপরে মনিরুজ্জামান ভাইয়া শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা কি আছে? কফ আরো কলকলা স্পষ্ট করে করেন। ফুসুক। হ্যাঁ, এখন শোনা যায়। ফুসুক কোন প্রকারের কলকলা? বড়, ছোট, মাঝারি? হ্যাঁ। তারপরেরটা বলেন তো এটা কি? না, যেই মতো হয়ে যাবে না। নাজআল। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, ফারহা রিফাত দোলা আপু এখন কথা বলেন। ফারহা রিফাত দোলা আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন এখানে কি আছে? এই যে নিচের লাইনের শেষে, শুরুতে। আপনার স্পিকার তো বন্ধ করে ফেলছেন আবার। স্পিকার অন করেন। হুম, কথা বলেন। হ্যাঁ, বলেন। না, এটা পেশ না, এটা সাকিন। আমরা কয়েক রকম সাকিন শিখাইছি না? তার মধ্যে এটা একরকম। হাদ যেমন হাদ, আহাদ। হ্যাঁ, তারপরেরটা কি? হ্যাঁ, কলকলা করে আসাদ। হ্যাঁ, কলকলা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বর্ণালী আপু শোনান আমাকে। বর্ণালী আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এরপরেরটা, এরপরেরটা বলেন। ওক, এই উকসিমু কোন প্রকারের কলকলা? বানান করার দরকার নেই। এটা কোন প্রকারের কলকলা? না, না, না। এটা ছোট। মাঝারিও না, ছোট। হ্যাঁ, যদি মাঝে থেকে ছোট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আয়েশা আফিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। পড়েন এখান থেকে। এই যে এটা। ফিল। এই তো সুন্দর। এটা কোন প্রকারের কলকলা? বড় কলকলা। তারপরেরটা? মাশাআল্লাহ। তার মানে বড়টাই আপনার ভাগে পড়ছে ২ টাই, তাই না? ঠিক। যদি প্লাস্টিক থাকে তাহলে বড় কলকলা হবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরেকজন বাকি আছেন আনোয়ার হোসেন ভাইয়া। আনোয়ার হোসেন ভাইয়া শুনুন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। এই যে নিচে আপু যে ২ টা পড়ছেন তার নিচে ২ টা বলেন। আর তারপরেরটা? খলাক। সুন্দর হয়েছে। এটা কোন প্রকারের কলকলা? মাঝারি কল্পনা। সুন্দর হয়েছে। ধন্যবাদ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পার্টিসিপেট করার কারণে। আপনারা এভাবে যদি অংশগ্রহণ করেন তাহলে খুব দ্রুত, খুব সুন্দরে ভাবে, খুব সহজেই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা ক্লাসে যা, যা শিখেছি, সাকিন শিখলাম, আরজি সাকিন শিখলাম, কলকলা শিখলাম, ৩ প্রকারের কলকলা শিখলাম। যা, যা শিখলাম সবগুলো বাসায় একটু দেখবেন। ক্লাস রেকর্ড আমরা দিয়ে দেই। ক্লাস রেকর্ডগুলো যে যখন সময় পান শুনবেন। আর আমরা পিডিএফটা মানে পিকচার আকারে ইয়েটাও দিয়ে দিব আমাদের এই বইটার এই পেজগুলো আমরা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। আপনারা এটাও একটু দেখে নিবেন ইনশাআল্লাহ। তো এগুলো দেখে যে শব্দই আপনি পড়েন সেটার মধ্যে আমরা বারবার বলি মাখরাজ, সিফাত, হরকত, এগুলো বুঝে বুঝে বারবার উচ্চারণ করবেন। তাহলে আর কিছু হোক বা না হোক জিহ্বার জড়তা দূর হবে। আমরা ইনশাআল্লাহ তাহলে খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো। এই যে এখন আপনারা বলতে যাচ্ছেন
একটা মনে করেন পেশকে জবর বলে ফেলছেন, জবরকে জের বলে ফেলতেছেন। এটা আপনি দেখতে পারতেছেন যে এটা ঠিক। মানে আপনি ঠিকই দেখতেছেন। কিন্তু বলার সময় উলটপালট হয়ে যাচ্ছে। আমি যখন একটু বলে যাচ্ছি তখন আপনি তাড়াহুড়া করে কিন্তু সঠিকটাই বলতেছেন। তার মানে আপনি ইচ্ছাকৃত এই ভুলগুলো হচ্ছে না। আপনি পারেন না এই কারণে এই ভুল হচ্ছে না। আপনার জানা জিনিসই ভুল যাচ্ছে। কেন? কারণ জিহ্বার জড়তা দূর হয়নি। তো আমরা যত প্র্যাকটিস করব আমাদের জিহ্বার জড়তা ইনশাআল্লাহ